দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ কর্মসূচি ঘোষণা। চাঁদাবাজ দখলদার মুক্ত দেশ গড়তে চায় জামায়াত, বললেন ডাক্তার শফিকুর রহমান। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বৈষম্য দূর করার আহ্বান। পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকার, আবারও জানালেন অতিরিক্ত সচিব। আইন অমান্যকারীদের ছাড় নয়। এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা আর নেই, এফডিসিতে শেষবারের মতো বিদায় জানালেন ভক্ত অনুরাগীরা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সকালে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, প্রোক্লেমেশন অব রেভলিউশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানার বিষয়ে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় দাবি করে হাসনাত বলেন, এ বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে আমাদের কাছে সহযোগিতা চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চাই। সকালে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণ একটি পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে, অথচ সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। বিগত 17 বছরের জঞ্জাল এখনও যায়নি। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে, ইনশাআল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সে গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে পরিবেশ অধিদপ্তর। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা সহ বন্ধ করে দেওয়া হয়েছে অনেক প্রতিষ্ঠান। পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প ব্যাগ ব্যবহারের পরামর্শ পরিবেশ অধিদপ্তরের। সঞ্জিদা হকের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত নভেম্বর থেকে পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করে সরকার, কিন্তু কিছু অসাধু চক্রের কারণে বন্ধ হচ্ছে না এর ব্যবহার, যে কারণে কঠোর অভিযান শুরু করে বন ও পরিবেশ অধিদপ্তর। এর ধারাবাহিকতায় রাজধানীর হাতিরপুলে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং কমিটি বাজার পর্যবেক্ষণ এবং সচেতনতামূলক তদারকি কার্যক্রম চালায়। এ সময় পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব জানান, পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বিকল্প ব্যাগ ব্যবহারে জনসাধারণকে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি। ক্ষতিকর পদার্থটি যেটি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে, সেটি বন্ধ করবার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচির আওতায় দুটো প্রক্রিয়া চলছে।
প্রথমত সচেতনতামূলক কর্মসূচি এবং এনফোর্সমেন্ট কর্মসূচি। এদিকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বলছেন শুধু অভিযান পরিচালনা করলেই সমাধান হবে না। পলিথিনের উৎপাদন বন্ধ সহ স্বল্প মূল্যে বিকল্প ব্যাগ সরবরাহ করা হলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এই পলিথিনের ব্যবহার। না, পলিথিন যে নিষিদ্ধ হয়েছে এটা খুব ভালো হয়েছে, কারণ তো পলিথিন তো আমাদের পরিবেশের জন্য খুবই এটা একটা বিষাক্ত জিনিস বলা যায়। তো গোড়া থেকেই বন্ধ করতে হবে, তা না হলে তো এটা দেখা গেছে যে উৎপাদন হলে যখন অভিযান চালাবে তখন বিক্রি করবে না, মানে দিবে না, অভিযানের পরে আবার দেখা গেছে তারা ওটা দিবে। আমরা ব্যবহার করে আমাদেরও ক্ষতি, কারণ আমরা টাকা দিয়ে কিনতে হয়। পলিথিনটা আপনি যেখানে উৎপাদন হয় ওইখানে যদি বন্ধ করে দেয় তাহলে সবচেয়ে মনে করেন বেটার। এ পর্যন্ত সারা দেশে 216টি মোবাইল কোর্ট পরিচালনা করে 438টি প্রতিষ্ঠান থেকে 28,73,300 টাকা জরিমানা সহ 4টি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এদিকে কুষ্টিয়ার খোকসায় সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। স্থানীয় প্রশাসন বলছে পলিথিনের ব্যবহার বন্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। আর সাধারণ মানুষ বলছেন স্বল্প মূল্যে বিকল্প ব্যাগ ছাড়া বন্ধ করা সম্ভব না পলিথিনের ব্যবহার। পুলক সরকার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার খোকসা উপজেলায় সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ছোট বড় দোকান থেকে শুরু করে সর্বত্রই মিলছে এই পলিথিন। পলিথিনের ব্যাগ ব্যবহারের ফলে পরিবেশ দূষণ সহ মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। বিষয়টি জানা থাকলেও খোরা যুক্তি দিয়ে তা মানছেন না ক্রেতা ও বিক্রেতারা। আমরা এই ব্যাগ দিয়ে আমাদের ব্যবসা থাকে না, আবার ব্যাগ না দিলে সে বাজার নেয় না। এর বিকল্প যদি কিছু তৈরি করে তাহলে তৈরি করার পরে তাহলে পরিবন্ধ করতে হবে। এখন যদি সরকারের আইন অনুযায়ী বাদ থাকে তাহলে বাদ দেওয়াটাই উত্তম। সচেতন মহল বলছেন আইনের সঠিক প্রয়োগ ও সচেতনতার অভাবে বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার। পলিথিন বন্ধের জন্য আমাদের আইনের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচার চালাতে হবে। বাজার যে কমিটি আছে, বাজার কমিটি যদি তৎপর হয় এবং তার সাথে যদি প্রশাসন তৎপর হয় তাহলেও সম্ভব পলিথিন নির্মূল করা। এদিকে উপজেলা প্রশাসন বলছেন পলিথিনের ব্যবহার বন্ধে শীঘ্রই শুরু হবে অভিযান। ছাড় দেওয়া হবে না বাজারজাতকারী থেকে শুরু করে ব্যবহারকারীদেরও। আমরা এই বিষয়ে অভিযান চালাবো এবং যারা এই নির্দেশনা মানবে না, সরকারি নির্দেশনা অবজ্ঞা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহলের দাবি স্বল্প মূল্যের বিকল্প ব্যাগ সরবরাহ করা না হলে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোত্তালিফ নামে একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। টিউলিপকে বিনামূল্যে এই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। আগামী মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সবকিছু ঠিকঠাক থাকলে 5 থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে একদিনের সফরে ঢাকায় আসবেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে ইসহাক দার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ সফরের সময় বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো বলছে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উপর জোর দিচ্ছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং গত ডিসেম্বরে কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পৌষের মধ্যভাগে সারা দেশে বেড়েছে শীতের দাপট, সে সঙ্গে বইছে হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় জুবুথুবু জনজীবন। শীতের পাশাপাশি বেড়েছে
কুয়াশারও দাপট। সকালে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায়। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে অনেকেই। পদ্মা যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু আর বৃদ্ধ। এই মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। বেশিরভাগই লড়াই করছে তীব্র ঠান্ডার সঙ্গে। বয়স্কদের অবস্থাও বেহাল। অনেকেই নিউমোনিয়া সহ নানান রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। ফলে এই শীতে অবহেলা না করে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান চিকিৎসকেরা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। শীতের প্রকোপের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ। ফলে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে ভিড় করছেন রোগীরা। বিশেষ করে শিশু হাসপাতালে ঠান্ডা জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। রোগীর স্বজনরা বলছেন, ঢাকায় হঠাৎ করেই শীত বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বিপত্তি। ঠান্ডা শুরু হওয়ার পর থেকেই বাচ্চার ননস্টপ কাশ। 1 মাসের ভিতরে ওকে 3 বার দেখানো হয়েছে, কিন্তু ওর কাশের কোনো উন্নতি হয় নাই। নতুন করে তো ঠান্ডা লেগে থাকে আর অ্যালার্জি বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় ওয়ার্ডগুলোতে রোগীর শয্যা সংকট দেখা দিয়েছে। পেরিফেরিতে যে রোগীগুলো বেশিরভাগই আসছে নিউমোনিয়া জনিত কারণে এবং কমপ্লিকেটেড নিউমোনিয়া নিয়ে তারা হসপিটালে আসছে। তা আমাদের হসপিটালের প্রতিদিনেই তো নর্মালি 1200 থেকে 1300 রোগী নর্মাল সে ভিজিট করে, আউটডোরে ভিজিট করে। এখন কিছুটা রোগীর পরিমাণ বাড়ছে। এ শীতে অবহেলা করলে নিউমোনিয়া থেকে শুরু করে অ্যাজমাজনিত রোগীদের মৃত্যুর সম্ভাবনাও থাকে বলে জানালেন টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। কোমরবিডিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস অথবা কিডনি সমস্যা, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া আক্রান্তের জটিলতা বেশি বাড়ে। খুব বেশি দেরি করলে পেশেন্টটা কিন্তু মারা যাচ্ছে, ঝুঁকিটা অনেক বেশি নিউমোনিয়ার ক্ষেত্রে। এই জন্য অবশ্যই অবহেলা করবো না। শুরুতে যদি হাঁচি কাশি ঠান্ডা লেগে থাকে সেটা ভাইরাস নিয়ে ব্যাকটেরিয়া জানার জন্য চিকিৎসকের শরণাপন্ন অবশ্যই আপনাকে হতে হবে, কারণ এই শীতে কিন্তু বাচ্চারা প্রত্যেক বছরই কিন্তু বাচ্চা বয়স্ক মারা যাচ্ছে। শীতজনিত রোগ থেকে বাঁচতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন বলে জানালেন চিকিৎসকরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার রক্তে সংক্রমণ ধরা পড়েছিল। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলে রাতেই তার মৃত্যু হয়। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অঞ্জনা রহমান টানা কয়েকদিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছিল। সেই কদিন তিনি সিসিইউতে ভর্তি ছিলেন, কিন্তু তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি, বরং অবস্থার অবনতি হয়। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। দস্যু বনহুর দিয়ে শুরু ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এদিকে সকাল 11টার দিকে শেষবারের মতো প্রিয় কর্মস্থল এফডিসিতে অঞ্জনার মরদেহ নিয়ে যাওয়া হয়। বাদ জোহর সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, এফডিসি থেকে অঞ্জনার মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
গত 5 আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলায় শেরেবাংলা নগর থানার 27 নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান সুমনকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে গত 16 আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে গত রাতে হত্যা মামলার আসামি রাতুলকে আগারগাঁও ফুলের দোকানের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। শেরেবাংলা নগর থানার এসআই সাব্বির জানান, রাতুলকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দ্রুত বাকি আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারটি। একজনের ডাকছে যে আমার নাতিরে আর আমার ছেলেরে যে তোমারে ডাকে, সেই ডাককে নিয়ে সিফের মধ্যে হালাইয়া তার হাইয়ার পর কুড়াল দিয়ে কোভাইছে আর চাকু মারছে নাতিদের। একজনের ধরছে আর যে বাদবাহী আছে যারা হেগোজানি দইরা হেগোজানি আদালতে উচিত বিচার করে। আইএফআইসি ব্যাংক দনিয়া শাখার উদ্যোগে যাত্রাবাড়ির শনির আখড়ার গোবিন্দপুরে 200 শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে শনির আখড়ার গোবিন্দপুর এলাকার NM ভুয়া টাওয়ারের 2য় তলায় এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে দনিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু সাইদ খান মোস্তাক সহ শাখা উপশাখার কর্মকর্তা বৃন্দ উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় মোহাম্মদ আবু সাইদ খান মোস্তাক বলেন, শীতার্ত মানুষের পাশে থাকতে পেরে আইএফআইসি ব্যাংক দনিয়া শাখা গর্বিত। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জের ভুইগড়ে রূপায়ণ টাউনে চলছে 2 দিনব্যাপী সার্ফ এক্সেল মেটিক ফান ফেয়ার। রূপায়ণের আয়োজনে অতীতের ধারাবাহিকতা ধরে রেখে আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করেন রূপায়ণ টাউনের বাসিন্দারা। আয়োজনে আকর্ষণীয় সব রাইডের ব্যবস্থা রাখায় উচ্ছ্বাস জানায় কোমলমতি শিশুরা। রোমান আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নারায়ণগঞ্জের ভুইগড়ে রূপায়ণ টাউনে শুরু হয়েছে 2 দিনব্যাপী সার্ফ এক্সেল মেটিক ফান ফেয়ার, যেখানে 5টি বিভিন্ন ক্যাটাগরির খেলায় প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে শিশুরা অংশ নিয়ে ইউনিলিভার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সার্ফ এক্সেলের পণ্যের সর্বোচ্চ 50 থেকে 30% ডিসকাউন্ট পাচ্ছেন। চমৎকার এই বিনোদনমূলক আয়োজনে খুশি অংশগ্রহণকারী শিশুরা। যখন রিংটা ঢুকায় তারপর অনেক সহজে বের করে ফেলে, ওইটা দেখে আমার অনেক ভালো লাগছিল। অনেক ভালো লাগছে রূপায়ণ এই আয়োজনটা, সার্ফ এক্সেল এই আয়োজনটা করেছে, এতে বাচ্চারা অনেক উচ্ছ্বসিত, আমরা অনেক মজা পাচ্ছি, অনেক ভালোই লাগছে আমাদের। আজকে এদিকে সবগুলো গেমসই খেললাম, সবগুলোই ভালো ছিল। সার্ফ এক্সেলদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। সবুজের ঘেরা মনোরম পরিবেশ বেষ্টিত ভুইগড়ের রূপায়ণ টাউনে এমন আয়োজন করায় উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারাও। টোকেনে মোট 5টা গেম আছে, 3টা হচ্ছে বড়দের জন্য মানে গার্জিয়ানদের জন্য, আর 2টা হচ্ছে বাচ্চাদের জন্য থাকে। বাচ্চাদের খেলাধুলার অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে। আর সার্ফ এক্সেলকে অসংখ্য ধন্যবাদ যেমন একটা আয়োজন করার জন্য, এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এই নতুন বছর উপলক্ষে সার্ফ এক্সেল যে আয়োজনটা করছে রূপায়ণ টাউনে, এতে রূপায়ণের পাশে আমরা যারা বসবাস করতেছি সবাই আনন্দ পাইছি। সব মিলিয়ে 2 দিনব্যাপী এই আয়োজনে পুরো নারায়ণগঞ্জ ভুইগড় রূপায়ণ টাউনে বইছে এক উৎসবমুখর পরিবেশ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে। মেলার প্রধান প্রবেশদ্বার ৩৬ জুলাইয়ের স্মৃতির আদলে তৈরি করা হয়েছে। প্রধান প্রবেশদ্বারের পূর্ব পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও মূল ভবনের উত্তর পাশে ৩৬ চত্বর। ভেতরে রয়েছে ইউথ প্যাভিলিয়ন। মেলা পর্যবেক্ষণের জন্য 234টি সিসি ক্যামেরার পাশাপাশি রয়েছে 5টি ওয়াচ টাওয়ার। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ কর্মসূচি ঘোষণা। চাঁদাবাজ দখলদার মুক্ত দেশ গড়তে চায় জামায়াত, বললেন ডক্টর শফিকুর রহমান। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বৈষম্য দূর করার আহ্বান।
পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকার, আবারও জানালেন অতিরিক্ত সচিব। আইন অমান্যকারীদের ছাড় নয়। এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা আর নেই, এফডিসিতে শেষবারের মতো বিদায় জানালেন ভক্ত অনুরাগীরা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।